This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছুঁড়ে ফেলেন না, ছুঁড়ে ফেলেন না, আরে ছুঁড়ে ফেলেন না দাদা, সাইডে 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 আসুন দাদা। দেখুন, ছবিটা ছোট কিন্তু মারাত্মক, অত্যন্ত তাৎপর্যবাহী একটা ছবি। এক ভদ্রলোক নিউ টাউনের রাস্তা দিয়ে হাঁটছেন, এক হাতে রক্তাক্ত ছুরি, আরেক হাতে টিফিনের বাক্স। এই ছুরিটা যদি না থাকতো তাহলে আলাদা করে এই ভদ্রলোকের চোখে পড়তো না। তার কারণ ভদ্রলোকের চেহারাটা দেখুন, গোল গাল একজন মানুষ, একদম পারফেক্ট বাঙালি, মধ্যবিত্ত টাইপস আর কি। একদম হাতে টিফিন বাক্স, এরকমভাবেই তো রোজ মধ্যবিত্ত আমরা অফিস যাই, ঘুরে বেড়াই, কেউ আমাদের দিকে তাকায়ও না। কিন্তু এক্ষেত্রে হঠাৎ সবাই তার দিকে তাকালো কেন? কারণ ওই অন্য হাতের ওই যে ছুরিটা, ওই জায়গাটাই বেমানান হয়ে গেছে। কিন্তু আমাদের চেনা পরিচিত একজন বাঙালি ভদ্রলোক, যাকে একদম পুরো আম বাঙালির একটা প্রতিভূ বলে ধরা যেতে পারে, মডেল, তাকে হঠাৎ অন্য রকম একটা জিনিস অন্য রকম করে দিল কি করে? এটা যদি না থাকতো তাহলে আপনারা বুঝতে পারছেন আজকে হঠাৎ করে না বললেই নয়, হয়তো তাকে দিয়ে শুরুই হতো না। এই ছুরিটার জন্যেই, ওই ছুরি হাতে মানুষটা আজকে স্পেশাল হয়ে গেছেন। রাজ্য সরকারের কর্মী, নিউ টাউনের কারিগরি ভবনে কাজ করেন, রোজকার মতো আজকেও অফিসে এসেছিলেন। হয়তো বাড়ি থেকে যখন বেরোচ্ছিলেন তার স্ত্রী রোজকার মতো তার জন্য খাবার দাবার গুছিয়ে দিয়েছিলেন। সেই ভদ্রলোক যার অফিসে এসে ওই হাজিরা দিয়ে নিজের টেবিলে বসে কাজকর্ম করার কথা, রোজকার মতো তারপর টিফিনের সময় সেই টিফিন বাক্স খুলে টিফিন খাওয়ার কথা, তারপর একটা সময় ছুটি হয়ে গেলে হেঁটে বাড়ি যাওয়ার কথা, তিনি হঠাৎ নিজের দফতরের 4 সহকর্মীকে ওই ছুরি দিয়ে ঘায়েল করে তারপর গট গট করে হাঁটতে শুরু করে। এক হাতে রক্তাক্ত ছুরি আর এক হাতে টিফিনের ব্যাগ। এবার হাতে ছুরি ছিল, সে পুলিশও ধারে কাছে যেতে পারছিল না, বলা তো যায় না। আবার কখনো ফেব্রুয়ারির রোদে ছুরিটা ঝলসে ওঠে। এবার কথা হচ্ছে, মধ্যবিত্ত চাকুরিজীবী বাঙালি ভদ্রলোক হঠাৎ ছুরিটা চালাতে গেলেন কেন? কারণটা যদি শোনেন না, আমি শিওর ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি বা এল&টির চেয়ারম্যান এস.এন. সুব্রমণ্যন ডেফিনেটলি ঘাবড়ে যাবেন। নারায়ণ মূর্তি কী বলেছিলেন? কর্মচারীদের সপ্তাহে 70 ঘন্টা করে কাজ করা উচিত। আর সুব্রমণ্যন বলেছিলেন 70 নয়, ওই সপ্তাহের 90 ঘন্টা কাজ করাটা একজন কর্মচারীর অভ্যেস হওয়া উচিত। এমনকি রবিবারেও তার অফিস করা উচিত। মানে এরকম যারা কর্মযোগী, মানে যারা চান যে কর্মচারীরা ওই ছুটি নামক বস্তুটার দিকে ফিরে না তাকাক, জীবনটাকে পুরো কাজের প্রতি উৎসর্গ করে দিক, তাদের জন্য কিন্তু এই ভদ্রলোক একজন মূর্তিমান বিভীষিকা, জল জ্যান্ত প্রতিবাদ। কারণ রাজ্য সরকারের কারিগরি দপ্তরের কর্মচারী এই ভদ্রলোক ছুটি না পেয়ে তার 4 সহকর্মীকে ছুরি মেরেছেন, যার মধ্যে এই ভদ্রলোকের বসও আছেন। এই 4 জনের মধ্যে একজনের আঘাত এতটা গুরুতর যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এত কাণ্ড করে 4 জনকে ছুরি দিয়ে কুপিয়ে ওই খুঁচিয়ে টুচিয়ে দেওয়ার পর ছবিতে যা দেখলেন সেটাই হয়েছে। ছুরি উঁচিয়ে আগে গজ করতে করতে নিউ টাউনের রাস্তা ধরে হাঁটা লাগিয়েছিলেন ওই কারিগরি দফতরের কর্মী। লোকটা যাচ্ছিল, যে সবাই মানুষগুলো পেছন পেছন গেল ওই অনেকটা দূরে। তারপরে পুলিশকে ফোন করলো, ওনার হাতে একটা চাকু ছিল, রক্ত লেগেছিল চাকুতে। যে পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, ওনাকে নিয়ে চলে গেল। ওই ডিপার্টমেন্টের সবাই আমাকে মেরেছে, আমি বাধ্য হয়েছিলাম ছুরি বার করতে। আমি আমার নিজের সেফগার্ডের জন্য ছুরি বার করেছি। আমার আপনি কেন মাইনে দিচ্ছেন না? আমার মা কেন দিচ্ছে না? ইচ্ছা করে হ্যারাসমেন্ট। এমনিতেই অনেকে ভাবেন যে সরকারি কর্মচারীরা তারা ছুটির কাঙাল, বছরের শুরুর থেকেই তারা ছুটির হিসেব করেন আর কাজের ফাঁকে ফাঁকে ছুটি খুঁজে বেড়ান। তাদের যুক্তি
আরও খানিকটা পোক্ত করে দিলেন নাকি এই রাজ্য সরকারি কর্মী? ডিএ বকেয়া হতে হতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে 39% ফারাক। তারপরেও সরকারি কর্মীরা ধৈর্য ধরে বসে আছেন, ধর্ণা দিচ্ছেন, তাদের টাকার দরকার। আর এই সরকারি কর্মীর দরকার ছিল ছুটি। বুঝতেই পারছেন, ওই সব টাকা পয়সা, ডিএটিএর মতো জাগতিক যে চাহিদাগুলো আছে আর কি, এইগুলোর চেয়ে তার কাছে ছুটিটাই মূল্যবান। হয়তো ভেবেছিলেন ডিএ পাওয়াটা অনেক ঝঞ্ঝাটের ব্যাপার, তুলনায় ছুটি চাওয়া যেতে পারে। সেই ছুটিও যেরকম ডুমুরের ফুল হয়ে যাবে, সে যে চাইলেও দেখা মিলবে না, এটা সম্ভবত এই ভদ্রলোকের ধারণা ছিল না। অথবা এটাও হতে পারে, জানেন তো, রাজ্য সরকারের মানে ইদানিং তো বলা হয় যে ওনারা ছুটির ফাঁকে ফাঁকে এত ছুটি, রাজ্য কারণে অকারণে এত ছুটি দিয়ে দিয়েছে যে ছুটি পাওয়াটাই এদের অভ্যেস হয়ে গেছে। তাই হঠাৎ করে ছুটি পাওয়া যাবে না, এটা তাদের অধিকার বোধে আঘাত লাগিয়েছে। আরও একটা জিনিস হতে পারে, দেখুন, একটা মানুষ কখন এই রকম একটা জায়গায় পৌঁছে যান মানসিক দিক থেকে, যেখানে তিনি আক্রমণ করে বসেন, কাউকে রক্তাক্ত করেন। নর্মাল সময় আপনার হয়তো কারোর ওপর প্রবল রাগ আছে, আপনার হাতে ছুরি ধরিয়ে দিলেও আপনি কিন্তু তাকে মারতে পারবেন না, হাত কাঁপবে, পড়ে যাবে ছুরিটা। এই ভদ্রলোকেরও তো সেরকমই হওয়ার কথা ছিল। দেখলেন তো চেহারাটা, দেখলেন তো মুখটা, কিন্তু তিনি তো ছুরিটা চালিয়ে দিয়ে বসে আছেন। তাহলে তার লাইফের সব থেকে আলটিমেট চাহিদার জিনিসটা তাহলে কি এই ছুটিতে গিয়ে ঠেকেছে? এটা কিন্তু একটা ভাবার বিষয়, জানেন তো। মানুষের চাহিদা অনেক কিছু থাকে, একদম আলটিমেট জিনিসটা সেগুলো তো কত কিছু থাকে। রাজ্য সরকারেও তো কত কিছু রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদা আছে, বললাম ডিএটিএ আছে, বা তারপরেও যদি সমাজ জীবন দেখেন, তাদের বিভিন্ন নাগরিক অধিকার রয়েছে। আমরা কি সব সময় আমাদের সেই নাগরিক অধিকারগুলো পাই? একটা সুন্দর চারপাশে ব্যবস্থাটা, সম্মান নিয়ে নিশ্চিন্তে ছেলেমেয়েরা বাঁচবেন, বা ধরুন চাহিদাগুলো মিটবে, কোথাও চাকরি টাকরি যেখানে যার পাওয়ার কথা সে চাকরি পাবে, দুর্নীতি বলে কোনো বস্তু থাকবে না, 100 দিনের কাজের টাকা পাবে, আবাসের কাজের টাকা পাবে, এরকম রেশনে ঠিকঠাক জিনিসপত্র পাবে, এরকম বিবিধ। প্রসূতিরা ইঞ্জেকশন ঠিক পাবেন, ওষুধপত্র ওই ভুলভাল হবে না, এরকম বহু 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 চাহিদা থাকতে পারে, বহু চাহিদা যেগুলো পূরণ হয় না। অথচ দেখুন, কোথাও গিয়ে কি সেই পূরণ না হতে হতে সেই বিষয়গুলোকে ভদ্রলোক হিসেবের বাইরেই ঠেলে দিয়েছিলেন। তাই জন্য এই ছুটি পেতে পেতে তার লাইফের আলটিমেট একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে, যার জন্য সেই ছুটিটা না পাওয়ায় তিনি কোথাও গিয়ে ওই চিরাচরিত বাঙালির যে ক্যারেক্টার, তার থেকে একটা ব্যতিক্রমী ক্যারেক্টার হয়ে গেছেন। আসলে এই ভদ্রলোক বলছিলেন, শুনছিলেন, তার মা অসুস্থ, সেই জন্য ছুটিটা খুব দরকার ছিল। দেওয়ালে পিঠ থেকে গেছিল, তার মানে হয়তো তার জীবনটা ওই মাকে কেন্দ্র করে অনেক কিছুই বিষয় থাকতে পারে, ট্রিগার করেছে হয়তো এই বিষয়গুলো। কিন্তু যেভাবেই যে জিনিসটাই ট্রিগার করুক, দুটো জিনিস তো পরিষ্কার। এক, তিনি তার সহ্যের চরমতম সীমায় পৌঁছে গেছিলেন, আর দুই, তার জীবন থেকে তিনি মনে করছিলেন সব থেকে কাঙ্ক্ষিত বস্তুটা ছিনিয়ে নেওয়া হচ্ছে, যেটা তার অধিকার। আরেকটাও আছে, 3 নম্বর, ওই বললাম আগের যে কথাগুলো। তার মানে মানুষ আজকাল তার চাহিদাটা, তার অধিকারের বোধটা, সেটা ছোট করতে করতে আর কিছু পাওয়া যাবে না, এইটুকুনি থাক, এরকম একটা জায়গায় নিয়ে এসছে। একটা জিনিস বুঝতে পারছি, জানেন তো, মানুষ যা চায় আর যা পায়, এটার মধ্যে মিসম্যাচ হয়ে গেলে মানুষ একটা সময় কিছু কিছু জিনিসের ক্ষেত্রে অভ্যস্ত হয়ে যায়, আর কিছু জিনিসের ক্ষেত্রে মনে করে এইটুকুনির জন্য বোধহয় তাকে বঞ্চিত হতে হচ্ছে, তখন সেটাই তার মধ্যে একটা চরম আবেগ তৈরি করে দেয়। দেখুন, দৃষ্টিটাকে যদি একটু প্রসারিত করেন না, তাহলে দেখবেন এই বিষয়গুলো, অর্থাৎ আমরা কি চাই, কি পাই না, আমাদের কোন নাগরিক অধিকারটাকে আমরা ভুলে গেছি, আর কোন প্রাপ্তিটাকে, হয়তো অত্যন্ত ক্ষুদ্র একটা জিনিস, সেটাই এখন আমাদের লাইফের চরমতর প্রাপ্তি। এটা একটুখানি ডাইনে বায়ে চোখ বেলুন, আর ডাইনে বায়ে লাগবে না, লুক ইস্ট,
পূব দিকে তাকান মানে আমাদের এই বাংলার দিকে তাকান, যেখানে ওই বাণিজ্যিক বিষয় নিয়ে অনেক কিছু হচ্ছে। ম্যাচ করে দেখুন আমাদের বড় চাহিদা ভুলে ছোট চাহিদাগুলোই আলটিমেট হয়ে গেছে কিনা, তাহলে তো অনেক কিছু আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এবং ভেবে দেখুন তখন ওই ভদ্রলোকের সাথে আমাদের নিজেদের কি অপূর্ব একটা মিল খুঁজে পাবেন জানেন তো। এরপরেও যাদের ওই মিল ঠিলগুলো চট করে নজরে আসবে না, তাদের জন্য আজকে কয়েকটা কথা বরঞ্চ বলেই ফেলি, যে কথাগুলো না বললেই নয়। যাকে পুরস্কার নিতে দেখলেন তার নাম ডেসমন্ড টুটু, আর যে পুরস্কারটা তিনি হাত পেতে গ্রহণ করলেন সেই পুরস্কারটার নাম নোবেল শান্তি পুরস্কার। 1984 সালে ডেসমন্ড টুটুকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। এইডস আর যক্ষ্মা প্রতিরোধে প্রচুর কাজ করেছিলেন এই ধর্মযাজক। আশ্চর্যের বিষয় কি জানেন, নিজে ধর্মযাজক হলেও এই ধর্ম প্রচারকদের নিয়ে একটা মারাত্মক কথা বলেছিলেন ডেসমন্ড টুটু। টুটু বলেছিলেন, যখন কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় তখন তার জন্য অনেক বড় মূল্য চোকাতে হয়। কথার প্রমাণ দিতে নিজেদের অভিজ্ঞতার কথা সারা পৃথিবীর সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন এই নোবেল শান্তি পুরস্কার জয়ী। ইদানিং নোবেল শান্তি পুরস্কার জয়ীদের আপনারা সন্দেহের চোখে দেখেন, বাড়ির পাশেই রয়েছে তো প্রতিবেশী রাষ্ট্রে, তাই গোটা বিষয়টা নোবেল শান্তি পুরস্কার জয়ীদের পুরো সমগ্র গোষ্ঠীটাই হয়তো আমাদের চোখে ওই রকমই একটা সন্দেহজনক প্রজাতি হয়ে গেছে। কিন্তু ডেসমন্ড টুটু ব্যতিক্রমী ছিলেন। তিনি বলেছিলেন, যখন মিশনারিরা আফ্রিকা এসেছিলেন তখন তাদের হাতে বাইবেল ছিল, আর আফ্রিকার মানুষের হাতে ছিল জমি আর অফুরন্ত সম্পদ। মিশনারিরা বলল, আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে এসেছি, আর তারপর আফ্রিকার মানুষ চোখ বন্ধ করলো। যখন চোখ খুলল, গোটা আফ্রিকা অবাক বিস্ময়ে দেখল তাদের হাতে বাইবেল, কিন্তু আফ্রিকার জমি আর সম্পদ সেগুলো ইউরোপীয় দেশগুলোর হাতে চলে গেছে। মজাটা কি জানেন, এই নোবেল শান্তি পুরস্কার জয়ী যে একটা কথাও ভুল বলেননি, ডেসমন্ড টুটুর উপলব্ধি যে মিথ্যে নয় সেটা ওই বললাম প্রমাণ করে দিয়েছেন আরেক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, ওই আমাদের প্রতিবেশী মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যার জন্যে গোটা শান্তি পুরস্কার জয়ী গোষ্ঠীকেই আমরা হয়তো অন্যরকম চোখে দেখতে শুরু করেছি। সংজ্ঞাটাই বদলে গেছেন, শান্তি বিষয়টা যে কাকে বলে সেটাই নতুন করে আমরা বুঝতে পারছি, কারণ তিনি নতুন করে ডিফাইন করছেন যে আন্দোলনের সিঁড়ি বেয়ে ইউনূস বাংলাদেশের মাথায় চড়ে বসেছেন। সেই আন্দোলন যে আসলে ঘৃণ্য চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল, বাংলাদেশের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা করেই যে সেই আন্দোলনের উস্কানি দেওয়া হয়েছিল, সে কথাটা ইউনূস নিজের মুখে স্বীকার করেছিলেন। সত্যি কথা তো, চেষ্টা করলেও হয়তো চেপে রাখতে পারেনি, অথবা প্রবল উত্তেজনায় নিজেদের ষড়যন্ত্র সফল হয়েছে। এই সাফল্যের মানে কোথাও গিয়ে দাবিটা পেশ করার লোভ সামলাতে পারেন। Known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's an amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যারা বলেছিলেন তার আরেকটা স্বাধীনতা পেয়েছেন, 71-এ মুক্তিযুদ্ধের পর আরেকবার নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা 2.0, তারা আশা করি এখন বুঝছেন তাদের দ্বিতীয় স্বাধীনতার স্বপ্নটা আসলে মরীচিকা, ওটা দেখানো হয়েছিল, আসলে নেই। এখন না বুঝলে আর কবে বুঝবেন? দেশটা পুরোপুরি পাকিস্তান হয়ে যাওয়ার পর ফ্রিতে পাওয়া আন্দোলন যে আসলে তাদের দেশটাতে একটা অদ্ভুত মৌলবাদী চরিত্রের জন্ম দিয়েছে, তাদের ওই হাতে একটা ওই স্বাধীনতা 2.0 বলে একটা বস্তু তুলে দিয়ে তার বদলে দেশটাকে তাদের হাত থেকে নিয়ে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছে, সেটা এখন বাংলাদেশের মানুষ হয়তো টের পাচ্ছেন। যারা টের পাননি তারা যদি
হ্যাঁ এখনও সচেতন না হন, তাহলে বাংলাদেশের পাকিস্তান হওয়া যে কেউ আটকাতে পারবে না এটা তো খুব পরিষ্কার। কারণ জামাতিরা বাংলাদেশকে পাকিস্তানি বানাতে চায়, তাই ইউনুসকে সামনে রেখে তারা দিল্লিকে শত্রু বলছে আর ইসলামাবাদকে বন্ধু বলছে। ইউনুস যে পরিকল্পনামাফিক আন্দোলনের কথাটা বলেছিলেন, এগুলো তো তারই ফলাফল। এই সব কিছু একটা পরিকল্পনা, একটা চক্রান্ত। তাহলে এই চক্রান্তে কারা কারা ছিল? জামাতের মতো মৌলবাদী সংগঠনকে পেছন থেকে কারা হাওয়া দিল? আমেরিকা। ইউএসএআইডি বলে একটা এজেন্সি আছে আমেরিকায়, যাদের কাজ বিশ্বজুড়ে আর্থিক সাহায্য করা। ট্রাম্প ক্ষমতায় এসে সেই এজেন্সির খরচ খরচা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যে তদন্তে জানা গেছে যে আমেরিকার এই সংস্থা সেই সব দেশে টাকা ঢেলেছে যেসব দেশের সাম্প্রতিক অতীতে কোনো না কোনো ঘটনা ঘটেছে। যেমন শ্রীলঙ্কা, সেখানে দেখেছিলেন কীভাবে রাষ্ট্রপতির তাদের সেখানকার প্রেসিডেন্টের প্রাসাদ নয় করে দিয়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছিলেন সেখানকার মানুষজন, অভ্যুত্থান। যেমন ইসরায়েল, যেমন গুয়াতেমালা, এমনকি লাদেনের জঙ্গি গোষ্ঠী আল কায়েদাকে নাকি ওই 10 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে বসে আছে এই আমেরিকান এজেন্সি। ট্রাম্প এখন পত্রপাঠ এই ইউএসএআইডিকে ঝাঁপ নামাতে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু তা বলে কৃতকর্মটাকে তো আর অস্বীকার করতে পারবেন না। ট্রাম্পের আমলে আমেরিকা বাংলাদেশে অর্থ সাহায্য বন্ধ করেছে, কিন্তু ডেমোক্রেটিক জো বাইডেন তিনি কি করেছিলেন? তার শাসনকালেই তো আমেরিকার কাছ থেকে ইউনুস আর তার সঙ্গী সাথীরা অর্থ পেয়েছেন। আর শুধু অর্থ তো নয়, আর কি কি সাহায্য যে পেয়েছেন সব কিছুর তো হিসেবও নেই। ট্রাম্প বাংলাদেশকে টাকা দিচ্ছেন না, আমেরিকা বাংলাদেশের পাশ থেকে সরে গেছে। আর এই সময় একটু একটু করে হারানো জমিটা ফিরে পাওয়ার চেষ্টা করছিল আওয়ামী লীগ। একদিকে আমেরিকার সহযোগিতা বন্ধ হওয়া, আর আরেকদিকে আওয়ামী লীগের কর্মীদের ফের সক্রিয় ওঠার চেষ্টা। এই দুয়ের যোগফল কি? বুধবার রাতে ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে হামলা হয়, যে বাড়িটায় শেখ মুজিবুর রহমান থাকতেন, যে বাড়িটাতে 1975 সালের 15ই আগস্ট আততায়ীদের পৌনে 1 ঘন্টার অপারেশনে খুন হয়েছিলেন বঙ্গবন্ধু সহ 18 জন। সেই বাড়িটা পরবর্তীকালে মিউজিয়াম হয়েছিল। সেই বাড়িতে কাল রাতে হামলার কি কারণ? হামলা তো নয়, ভাঙচুর, লুটপাট, আগুন, আর তারপর আজ বুলডোজার নিয়ে গিয়ে পুরো বাড়িটা ভেঙে গুড়িয়ে দেওয়া। এত পরিশ্রম কারা করলো? কেন করলো? ইউনুস প্রশাসন বলছে স্বতঃস্ফূর্ত গণরোষ। হ্যাঁ বলেছেন, আবার ইউনুস একটা অসাধারণ কথা বলেছেন তাদের এই তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে। বলা হয়েছে এই জিনিসটা অনভিপ্রেত, এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। আচ্ছা ভাবুন তো, বাড়িটাই তো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে আর পুনরাবৃত্তিটা হবে কি? ভাঙবেটা কি? বাংলাদেশে নাকি মুজিবের সমস্ত স্মৃতি মুছে স্বৈরতন্ত্র থেকে মুক্তি চায়। সেই ডেসমন্ড টুডুর উদাহরণটা আমি তোমাদের এর খেয়াল করে দেখুন, আমরা তোমাদের সুদিন দেবো, এইরকম একটা চিন্তাভাবনা। এটা বলে তাদের হাতে ওই স্বাধীনতা 2.0 ধরিয়ে দিয়ে দেশটাকে নিয়ে নেওয়া। সে যাই হোক, হঠাৎ করে কালকের দিনটাকে বঙ্গবন্ধুর ইতিহাস মোছার জন্য বেছে নেওয়া হলো কেন? কারণ আছে। প্রথমত, গতকাল জুলাই আগস্ট বিপ্লবের 6 মাস পূর্তি হয়েছে। সেই পূর্তির মধ্যে ব্যর্থতার ভাগটা কিন্তু এখন বড়, কারণ মানুষের চাহিদাগুলো পূরণ হয়নি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্বিতীয়ত, ছাত্রলীগের সোশ্যাল মিডিয়া পেজে হাসিনার বক্তৃতা দেওয়ার কথা। এবার দেখুন, একদিকে 6 মাস আগের আন্দোলনে হাত শেখা, অন্যদিকে ফের হাসিনা দেশে ফিরতে পারেন এরকম কথা বলে লোক খেপানো। এই দুয়েরই যোগফল কি এটা? 32 নম্বর ধানমন্ডির ওই বাড়ি, হাসিনার বাসভবন সুধা সদন, খুলনায় মুজিবের ভিটে সহ বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা। দুষ্কৃতীদের কতটা খোলা ছুট দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন? সব ওয়েট হয়ে যাওয়ার পর বলছেন পুনরাবৃত্তি যেন না হয়।
মুজিবের বাড়ি যখন দাউ দাউ করে জ্বলছে তখন খবর পেলেও দমকল পুলিশ কেউ যায়নি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি হাতের বাইরে চলে গেছিল নাকি ইচ্ছে করে চলে যেতে দেওয়া হয়েছিল। দিল্লির কোলে বসে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশ বিরোধী নতুন চক্রান্ত শুরু করেছে। উনি কিন্তু একটা উস্কানি দিচ্ছে, ওনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই। সেক্ষেত্রে ছাত্র জনতা যে একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে মাঠে আছি, এটা তার প্রমাণ। 32-এর প্রথম কিবলা আমরা আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী নেতা নিরাপদ থাকবে যদি এই খুনি হাসিনার পক্ষ নিয়ে কোনো ষড়যন্ত্রে যাতে সম্পৃক্ত না হয়, যদি হয় তাদের প্রত্যেকের পরিণতি এই বাড়ির মতো হবে। এটা যাতে শৌচাগার করা হয়, যাতে এটা থেকে শিক্ষা নিতে পারে পরবর্তী সরকার যেই আসুক। আমি বলবো যে তার কিছু ক্ষতচিহ্ন এখানে রেখে দেওয়া উচিত, যাতে পরবর্তী যে শাসক গোষ্ঠী আসবে তারা জনগণের ম্যান্ডেটের বাইরে জন্য কোনো কাজ না করে। মক্কার যে আবু জেহেল ছিল, আবু জেহেল অভিশপ্ত, ওর বাড়িতে যেমন এখন পাবলিক টয়লেট হয়েছে, এই বাড়িটা পাবলিক টয়লেট হোক। বঙ্গবন্ধুর বাড়িতে পাবলিক টয়লেট বানানোর দাবি, কতটা মগজ ধোলাই হলে এসব কথা বলা যায়? নিজেদের ইতিহাসকে এইভাবে অপমান করার চেষ্টাটা কখন হয়? যখন বর্তমানে যারা শাসন করছেন তারা অস্তিত্ব সংকটে ভোগেন। বাংলাদেশে ইউনূস আর তার মদতদাতা জামাত, তারা কি তার মানে অস্তিত্বের সংকটে ভুগছে? কারণ মৌলবাদী শক্তির সঙ্গে রাজনৈতিক শক্তির লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, প্রেক্ষাপট একটু আগে বলছিলাম, এই 6 মাসে মানুষের মনের রোম্যান্টিসিজমগুলো কিন্তু একটু একটু করে নিভে গেছিল। বাস্তবটা চিমটি কাটতে শুরু করেছিল। সেখানে খাবার জিনিসটা শুদ্ধ নেই, যা আছে সেগুলোর দাম নাগালের বাইরে। মানুষজন ক্ষুব্ধ হচ্ছিলেন। আর এই পেটে যখন কোথাও গিয়ে চাপ পড়ে না, তখন মানুষের মনে যাবতীয় ক্ষোভটোভগুলো সেগুলো মাথার দিকে চলে যায়, তখন আর কিছু খেয়াল টেয়াল থাকে না। ওই জন্য মানুষজন কোথাও গিয়ে ইউনূসের বিরুদ্ধেও ক্ষোভ জানাতে তৈরি হচ্ছিলেন। আর এই সুযোগেই একটু একটু করে সংগঠিত হচ্ছিল দেশের রাজনৈতিক শক্তিগুলো। দেখুন, বিএনপি তো ছিলই, আর একটু একটু করে সক্রিয় হচ্ছিল আওয়ামী লীগও, যেখানে তারা এখনও শক্তি ফিরে পায়নি, কিছু করতে পারছে না। সেখানে আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করছিল যাতে অন্তত বিএনপি সক্রিয় হয়। তাতে কি হবে? গোটা বিষয়টার মধ্যে রাজনীতির একটা নিয়ন্ত্রণ থাকবে, রাজনৈতিক একটা শক্তি জায়গা পাবে। তারা চাইছিল দেশটা রাজনৈতিক কোনো দলের হাতে, কোনো রাজনৈতিক শক্তির হাতে যাক, কারণ রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে কোথাও গিয়ে কমব্যাট করা যায়, লড়াই করা যায়। কিন্তু এখন যেটা চলছে, ধর্মান্ধতা, ভণ্ড রাজনীতিক একজন দেশ চালাচ্ছেন, যিনি সম্পূর্ণরূপে নিজের এজেন্ডা নিয়ে চলছেন। এর সঙ্গে তো এই একটা যে উন্মত্ততা, হিতাহিত জ্ঞান শূন্য একটা ধর্মান্ধ সমাজ, এর সঙ্গে তো রাজনীতির লড়াই চালানোটা খুব খুব মুশকিল। দেখুন, রাজনৈতিক নেতা সেজে শাসন চালানো, এটা কিন্তু রাজনীতির জন্য একটা বড় বিপদ। এই জন্যই তারা চাইছিল, যে আওয়ামী লীগ চাইছিল যে কোথাও গিয়ে অন্তত বিএনপি তারা সামনে এগিয়ে আসুক। আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের কর্মীরা রাস্তায় নামতে শুরু করেছিলেন। যে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন, সেই আন্দোলনের নিট ফল কি? ইউনূস কেন কিছু বেছে নেওয়া ওই ছাত্র নেতাকে উপদেষ্টা পদে বসালেন? কেন কিছু মাত্র সামান্য কিছু মুষ্টিমেয় নির্দিষ্ট মানুষের হাতে ক্ষমতাটা চলে গেল? কে ঠিক করলো ওদের কথা? এই প্রশ্নগুলো ছাত্রলীগের নেতাকর্মীরা তুলছিলেন সোশ্যাল মিডিয়াতেও। যে সোশ্যাল মিডিয়া একসময় আওয়ামী লীগ বিরোধী বক্তব্যে ভরেছিল, যেখানে শেখ মুজিবুরের বাপান্ত করা হচ্ছিল, সেখানেও কিন্তু আস্তে আস্তে উল্টো শটটা বড় হতে শুরু করেছিল। সেখানেও কিন্তু প্রশ্ন উঠতে চাইছিল যে কি করে নিজেদের ইতিহাসটাকে নিজেরা ভুলে যাবে। ওটাও তো তাদের একটা গৌরবের জায়গা ছিল। আজকের দিনে
কোনো কিছুকে মিথ্যে প্রমাণ করার জন্যে, কোনো নির্দিষ্ট চক্রান্তে ক্ষমতা দখল করার জন্য নিজেদের গৌরবময় অধ্যায়কে অস্বীকার করা, সেটা তো কোথাও গিয়ে আত্মঘাতী বলে মনে করছিলেন কেউ কেউ। দেখুন, কখনো আওয়ামী লীগ, কখন ছাত্রলীগের সোশ্যাল মিডিয়া পেজ থেকে হাসিনাও তো বিবৃতি দিতে শুরু করছিলেন। হাসিনা ওই সমস্ত ভাষণগুলো কতটা কাজ হচ্ছিল? কিছুটা তো হচ্ছিল বোধহয়, নিশ্চয়ই। বাংলাদেশের মানুষের মনে সেই বক্তৃতাগুলো একদম কি প্রভাব ফেলেনি? তার কারণ তো দুটো। এক, এতদিন ধরে আওয়ামী লীগ দেশটাকে শাসন করছিল, রাতারাতি আওয়ামী লীগের যাবতীয় মানুষজন তো আর বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যান। হয়তো এখন অনেকেই মুখে বলছেন না, মনের ভেতরে কি একদম আওয়ামী লীগ নেই? সেখানে গিয়ে কি ওই বক্তব্যগুলো ছুঁয়ে যাচ্ছিল না? এবং তার থেকেও বড় কথা, যে ৭১, যে মুক্তিযুদ্ধের আবেগ, যে লড়াই সামনে রেখে মানুষজন এতদিন নিজেরা গৌরবান্বিত হয়েছেন, সেটাকে কোথাও গিয়ে এইভাবে অপমান করাটা, এটাও কি মনের মধ্যে কোথাও গিল্ট ফিলিংস তৈরি করছিল না কারুর? নিজেদের ভেতরে এতদিন ধরে গেঁথে বসে থাকা একটা বিশ্বাস, একটা সংস্কৃতিকে উপড়ে ফেলা কি এত সহজ? দেখবেন আপনারা খেয়াল করে, নিজেরাও খেয়াল করে দেখবেন, আমরা যারা মোটামুটি সাধারণ, ওই ছোটোবেলার থেকে ঠাকুর দেবতাকে দেখলে মাথায় হাত ঠেকিয়েছি, যারা ওই যেতে যেতে মাজার দেখলে কপালে হাত ঠেকিয়েছি, আজকে হঠাৎ করে আপনি রাতারাতি হয়তো ঠিক করলেন যে সমস্ত কিছু বলবো না, মানবো না, যান কোনো মন্দিরের সামনে দিয়ে বা কোনো ওরকম মাজারের সামনে দিয়ে, একবারও কি আপনার মনে মনেও হাতটা কপালে উঠবে না? এতটা মুছে দেওয়া সম্ভব? এক প্রজন্মে, অল্প প্রজন্মও না, একটা বছরও না, তার মধ্যেই সব মুছে দেওয়া সম্ভব? তাহলে কোথাও গিয়ে কি জামাত বা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বিরোধী একটা মতামত তৈরি হচ্ছিল, আর সেইটার ফলেই মুখোমুখি দুটো শক্তি এসে দাঁড়াতে চাইছিল। এক, মৌলবাদ, দুই, রাজনীতি। দুটোই কোথাও গিয়ে কি আসলে অস্তিত্বের সংকটে ভুগছিল। রাজনীতি অস্তিত্বের সংকটে ভুগছিল, তার কারণ আওয়ামী লীগ তো ছেড়ে দিন, তাদের তো তাড়া করে বার করে দেওয়া হয়েছে, এবং দেশে কোনোভাবে রাজনৈতিক পরিবেশ আসতে না দিয়ে, ফিরতে না দিয়ে যেভাবে সরকারটা চালাচ্ছিল, যেভাবে ইউনূস ক্রমাগত ইলেকশনটা পেছানোর কথা বলেছিলেন, রাজনীতি কি কোথাও গিয়ে অনিশ্চয়তায় ভুগছিল যে মৌলবাদ তার জন্য জায়গা ছাড়বে না? আর অন্যদিকে মৌলবাদেরও কি মনে হচ্ছিল, যেভাবে জোর জার করে এত কিছু ঘটিয়েছে, একজনকে সরকারে নিজেদের ওই পুতুল সরকার সেখানে বসিয়েওছে, কিন্তু কোথাও গিয়ে আবার যে রাজনীতি মাথাচাড়া দিতে চাইছে, এটা তো তাদের অস্তিত্বের সংকটের প্রশ্ন। তারাও কি অনিশ্চয়তায় ভুগছিল না? এবার খেয়াল করে দেখুন, ওই সাধারণ মানুষ, সেই সাধারণ লোকটা যে রাস্তা দিয়ে যাচ্ছিল, একবার তার মানসিকতার কথাটা ভাবুন তো। কোথাও গিয়ে তার মনে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কোথাও গিয়ে তার পরম একটা চাহিদার জিনিস হাতছাড়া হয়েছে। সেই জায়গার থেকে, সেই ভাবনার থেকে একজন সাধারণ মানুষ একজন কাউকে আঘাত করে বসতে পারে। সেখানে এরা তো স্বার্থান্বেষী দুটো গোষ্ঠী, দুজনেই ক্ষমতা চায়, ছাড়ে কেউ কাউকে। দুজনেই যখন একই সঙ্গে অনিশ্চয়তায় ভুগছে, তখনই তো দুজনের দিকে তেড়ে যায়, সেখান থেকেই তো সংঘাত। দেখুন, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে ঢাকা কি জানতে চাইতো না? যদি তাদের মধ্যে একটা নিশ্চিন্ত মনোভাব থাকতো যে কী করে ভারতে বসে হাসিনা ভাষণ দিচ্ছেন, এটা তো যদি একটা সুস্থ প্রশাসন থাকতো, কূটনৈতিকভাবে তারা গোটা বিষয়টাকে সামলানোর চেষ্টা করতো, বলতে পারতো ভারত কী করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী ভাষণ দেওয়ার একটা সুযোগ দিচ্ছে হাসিনাকে, সেটা তো তারা বলেনি। আর দুই, আজ সকালে যখন ওই ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটা ভাঙা হচ্ছে, তখন সেই কাজ বন্ধ করার অনুরোধ নিয়ে যাওয়া এক মহিলাকে দুষ্কৃতীরা যেভাবে গলা ধাক্কা দিয়ে মারধর করলো, তাতে তো পরিষ্কার এই ভদ্রমহিলা ওই বিরুদ্ধ কণ্ঠস্বরের প্রতীক। উনি কিন্তু একটা স্ফুলিঙ্গ। সুকান্ত লিখেছিলেন, একটা দেশলাই কাঠি কত বড় যে একটা আগুন জ্বালিয়ে দিতে পারে,
এই ভদ্রমহিলাও তো সেই বিরুদ্ধ একটা কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর এতদিন এত স্পষ্টভাবে শোনা যায়নি। ওই রকম উন্মত্ত জনতা, ধর্মান্ধ, মৌলবাদী এবং নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে যারা ভাঙচুর চালাচ্ছে, তাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে তো সাহস লাগে। সাহস কিন্তু ভয়ঙ্কর ছোঁয়াচে। একজনের মধ্যে থেকে সেই সাহস, সেটা তো সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর ওই মহিলা তো বাংলাদেশেরই নাগরিক, তার দোষ কি? তিনি মুজিবের স্মৃতি রক্ষার জন্য আবেদন করেছিলেন, এইটুকুনি তো। তার জন্য তাকে রাস্তায় ফেলে মারধর করেছে যেভাবে, তার মধ্যে তো ওই মরিয়া ভাবটাই, কোথাও গিয়ে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণহীনতা, কোথাও গিয়ে নিজেরা নিরাপত্তাহীনতায় ভোগার ব্যাপারটাই পরিষ্কার হয়ে উঠেছে। এই যে জোর করে যখন চাপিয়ে দেওয়ার, জনমতকে চাপিয়ে রাখার চেষ্টা হয় না, তখন ওই এক মুঠো বালির উদাহরণটা মনে পড়ে যায়। যত জোরে চাপবেন দেখবেন গলে গলে বেরিয়ে পড়ে যাচ্ছে। এই সব কারণেই তো ছাত্রলীগকে অলরেডি নিষিদ্ধ করেছেন ইউনূস, দাপিয়ে রাখবেন। এই জন্যেই তো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, এই জন্যেই তো ভারত বিরোধী একটা জিগির তোলা হচ্ছে। এই জন্যেই সাধারণ মানুষ যারা চ্যালেঞ্জ জানাতে চাইছেন, প্রতিবাদ করছেন, তাদের এইভাবে প্রকাশ্যে মারধর করার চেষ্টা হচ্ছে। লিবারেল ডেমোক্রেসির যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে সাইডলাইন করে দেওয়ার একটি প্রচেষ্টা রয়েছে, এবং সেই প্রচেষ্টাটি এই অবৈধ সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। নীরজ চন্দ্র চৌধুরীর আত্মঘাতী বাঙালি কথাটা আমার মনে পড়ছে, যে এরা এমন হিংস্রতার সঙ্গে নিজেদেরই সর্বনাশ করতে উদ্যত হয়েছে যে আমরা স্তম্ভিত হয়ে গেছি। কালকে শুধু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে নয়, তারপরে বুলডোজার জেসিবি দিয়ে সেটাকে ভাঙা হয়েছে। আর তারপরে বাইরে সেসব লোকজন, সেই সব মৌলবাদীরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, হা 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 করে হাসছে। এ কোন বাংলাদেশ? বাংলাদেশের যে জন্ম হলো তার ইতিহাসকে যারা শেষ করতে চায়, এটা একটা ব্যক্তির ব্যাপার না। ইতিহাস মুছে ফেলা যায় না। ফলে যারা সুস্থ সচেতন মানুষ, তারা নিশ্চিতভাবে হৃদয় দিয়ে ইতিহাসকে বাঁচিয়ে রাখবে। দেখুন, ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়াম, তার নাম হয়েছে বিজয়দুর্গ। ব্রিটিশ ঔপনিবেশিকতার চিহ্নটা মুছে ফেলতেই তো এই সিদ্ধান্ত। স্ট্র্যান্ড রোডের ধারে প্রথম ফোর্ট উইলিয়াম ছিল ব্রিটিশের বিরুদ্ধে সিরাজের বিজয়ের প্রতীক। সেটাকে ভেঙে ময়দানে দ্বিতীয় ফোর্ট উইলিয়াম তৈরি করে ব্রিটিশ, সেটা পলাশী বিজয়ের প্রতীক। আর ফোর্ট উইলিয়ামের নাম বদলে সেটা ৭১-এর যুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করল কেন্দ্রীয় সরকার। কোন যুদ্ধ? বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা জামাত আর ইউনূস প্রশাসন স্বীকার করে না। রামচন্দ্র মনে আছে, লঙ্কা বিজয় করে বিভীষণকে রাজা করেছিলেন। রাজা এখন বিভীষণ, এবার সে তখন বলতে শুরু করলো রাবণ আমার ভাই। বাংলাদেশের সমস্যাটা ওই বিভীষণের মতো। পাকিস্তানের সাথে নতুন প্রেম হয়েছে, নতুন জঙ্গি প্রশিক্ষণ, অস্ত্র প্রশিক্ষণ, বদবুদ্ধি, এই সমস্ত আমদানি হচ্ছে। এবার শেখ মুজিবের বাড়িটা, সেটা তো পাকিস্তানের চোখের বালি নিশ্চিতভাবেই। এই প্রতিবাদীদের নামে কয়েকটা দাঙ্গাবাজ পাঠিয়ে দাও, ব্যাস এরাই ভেঙে দাও গুড়িয়ে দাও করে এই সমস্ত ভেঙে গুড়িয়ে দেবে। এটাই হয়তো ওই দাঙ্গাবাজদের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। যে ভালো কাজ করেছে সে সরাসরি জঙ্গি শিবিরের ট্রেনিংয়ে চলে যাবে। এখান থেকেই হয়তো পুরো জিনিসটা ওই বলে না স্কাউটিং, বাছাই হবে, বাকিদের ক্র্যাশ কোর্স করতে হবে। আমরা বলছি না, সোশ্যাল মিডিয়া এই সমস্ত রসিকতাগুলো ছড়িয়েছে। বাংলাদেশ শেখ মুজিবকে মুছে ফেলতে মরিয়া, আর আমরা ইন্দিরা গান্ধীকে হৃদয়ে ধরে রেখেছি, বিশেষ করে এই যুদ্ধ সংক্রান্ত জায়গাটা যেখানে তার সময় ভারত জয় পেয়েছিল। বিশেষ করে তার একটা পুরনো সাক্ষাৎকার ইদানিং কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। We can't sustain it now longer. It's now for some months it really has been something that's water going higher and higher. What are you going to do about it? Something will have to be done. One thing I must say, that I'm absolutely determined that all the refugees of all religions must go back.
we are not going to absorb them in our population. পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, বুঝিয়েছিলেন দখল করার উদ্দেশ্যে তারা কোনো দেশকে আক্রমণ করবেন না, লড়াই করবেন না। তারা তখন কোনো ব্যবস্থা নেবেন যখন জলটা নাকের ওপর দিয়ে বইতে শুরু করবে, এবং খুব স্পষ্ট ভাষায় বুঝিয়েছিলেন যে কোথাও গিয়ে এই শরণার্থীদের ফিরে যেতে হবে, এই শরণার্থীদের ভারতের জনসংখ্যায় মিশে যেতে তিনি দেবেন না। 71-এ খান সেনের অত্যাচারে হিন্দু মুসলিম মিলিয়ে 1 কোটি পূর্ববঙ্গীয় ভারতে আশ্রিত ছিলেন। যুদ্ধের পর ইন্দিরার চাপে শেখ মুজিব এই শরণার্থীদের ফিরিয়ে নেন। পরিষ্কার বলে দিচ্ছে, পরিষ্কার নিজেদের স্টান্সটা সবার সামনে তুলে ধরেছিলেন ইন্দিরা গান্ধী, বুঝিয়ে দিয়েছিলেন ভারত ধর্মশালা নয়। রোহিঙ্গা শরণার্থীদের ঢুকতে না দেওয়ার ক্ষেত্রে বিজেপি সরকারেরও সেটাই যুক্তি ছিল, ডোনাল্ড ট্রাম্পও সেটাই বলছেন, এবং শুধু মুখে বলা নয়, কাজেও করছেন। আমেরিকায় অবৈধভাবে থাকা ভিনদেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। ভারতের শতাধিক নাগরিক কাল ফিরেছেন, তারা মানব পাচার চক্রের খপ্পরে পড়ে আমেরিকায় ঢুকে পড়েছিলেন। কেউ অন্য দেশে অবৈধভাবে ঢুকে গেলে তাকে ফেরত পাঠানোর অধিকার সে দেশের রয়েছে, কিন্তু কিভাবে, এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রথমত, ভারতীয়দের সামরিক বিমানে ফেরত পাঠিয়েছে আমেরিকা। দ্বিতীয়ত, আমেরিকার বর্ডার পেট্রোল বিভাগ যে ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করেছে তাতে পরিষ্কার হাতে হাত করার পায়ে শেকল পরিয়ে তাদের প্লেনে তোলা হয়েছে, যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো এই সংক্রান্ত একটা ভাইরাল ছবিকে ভুয়ো বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি নরেন্দ্র মোদীর ভালো বন্ধুই হয়ে থাকেন, তাহলে ভারতীয়দের এভাবে অপমান করতে পারলো কি করে আমেরিকা? এই প্রশ্নটাই তো তুলছেন বিরোধীরা। আজ সংসদে এই নিয়ে বিরোধীরা হট্টগোলও করেছেন। भारतीयों को दासों की तरह बेड़ियों में जकड़कर अमानवीय परिस्थितियों में भारत भेजा गया। सोचिए आप, क्या सपना दिखाया था कि भारत विश्व गुरु बनने जा रहा है, और जो विश्व गुरु बना रहे थे वो आज सब मौन हैं। हमारा विदेश मंत्रालय क्या कर रहा था और क्या कर रहा है आज? वो कौन सी परिस्थितियां थीं जब भारत से छोड़ करके जाना पड़ा इन लोगों को? मैं ये कहूँगी कि बहुत बातें की गई कि मोदी जी, ट्रंप जी बहुत अच्छे मित्र हैं, और मोदी जी ने ऐसे क्यों होने दिया? क्या हम अपना जहाज नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियाँ पहना के, बेड़ियाँ पहना के भेजा यहाँ पे? क्या विदेश मंत्री को जवाब देना चाहिए? विदेश मंत्री उनको जवाब देना चाहिए, प्रधानमंत्री जी को जवाब देना चाहिए। ये कोई तरीका है क्या? দেখুন, প্রিয়াঙ্কা গান্ধীর প্রশ্নটা যুক্তিসঙ্গ, উড়িয়ে দিতে পারবেন না। ভারত তো নাগরিকদের ফেরাতে প্লেন পাঠাতে পারত, জাহাজ পাঠাতে পারত। বিরোধীরা দাবি করেছেন কলম্বিয়া প্লেন পাঠিয়ে নিজের নাগরিকদের ফেরত নিয়ে গেছে, ভারত কেন সেটা করেনি? প্লেন পাঠানোর দাবি পর্যন্ত ঠিক রয়েছে, কিন্তু কলম্বিয়ার সঙ্গে তুলনা করে নিজের দেশের বিদেশ নীতির সমালোচনা কেন? এই প্রসঙ্গটাও তো চলে আসছে। যে দেশে ড্রাগ মাফিয়াদের সমান্তরাল শাসন চলে, সেই দেশের সাথে তুলনা করে নিজের দেশকে ছোট করাটাও কিন্তু বাড়াবাড়ি। প্লেন পাঠানো কেন হলো না তা নিয়ে সরাসরি কোনো বিবৃতি এখন অবধি সাউথ ব্লক দেয়নি, কিন্তু যুক্তি তো সরকারেরও রয়েছে। প্রথমত, যারা গেছিলেন তারা বিদেশ মন্ত্রকের মাধ্যমে যাননি, বৈধ উপায়ে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতীয় নাগরিক হিসেবে যাননি, গেছেন চোরাপথে। তার মানে ভারতের আইনও তারা কোথাও মানেননি, তারা আমাদের দেশের চোখেও কোথাও গিয়ে অপরাধী। তাদের যে নাগরিক হিসেবে ভারত মেনে নিচ্ছে, এটা তাদের জন্য অনেকটা। এবার তাদের জন্য প্লেন পাঠালে তো ভুল বার্তা যেত, সেক্ষেত্রে ওই চোরা পথে আমেরিকায় ঢোকাটাকেই হয়তো স্বীকৃতি দিয়ে দেওয়া হতো। সেটা কলম্বিয়ার মতো দেশ পারে, ভারত কি পারে? ভারত কোথায় প্লেন পাঠিয়েছিল এবার খেয়াল করে দেখুন। ইউক্রেনে আটকে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করতে পাঠিয়েছিল। তারা বৈধ উপায়ে ইউক্রেনে গেছিলেন এবং ছাত্রছাত্রীদের উদ্ধারের সময় রাশিয়াকে অনুরোধ করে বিমান হানাও বন্ধ রাখা হয়েছিল। আর শুধু তাই নয়, ভারতের পতাকা লাগিয়ে পাকিস্তানিরাও ইউক্রেন ছেড়ে বেরিয়ে গেছিলেন। একইভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাগরিকদের উদ্ধার করেছে ভারত। কিন্তু চোরা পথে আমেরিকায় যাওয়া নাগরিক, মানে যারা অ্যাকচুয়ালি অপরাধী, তাদের জন্য কি করে প্লেন পাঠানো যায়?
কংগ্রেস মুখপাত্র পবন খেরা 2013 সালে দেবযানী খোবরাগাড়ের জন্য আমেরিকার ওপর কেমন চাপ তৈরি করা হয়েছিল তার বিবরণ দিয়েছেন। তার মানে মনমোহন সরকার দৃঢ়তা দেখিয়েছিল আর মোদী সরকার নুইয়ে পড়েছে, এটাই বোঝাতে চেয়েছেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা। আর একদিকে রাহুল গান্ধী তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে মনমোহন সরকার কর্মসংস্থান করতে ব্যর্থ, অন্যদিকে পবন খেরা মনমোহন সরকারকে ঘুরিয়ে দৃঢ় বলছেন। চমৎকার বৈপরীত্য। তবে পবন খেরার যুক্তিটাও পলকা, কারণ দেবযানী খোবরাগাড়ে একজন কূটনৈতিক পদমর্যাদার ব্যক্তি ছিলেন, কূটনীতিক, একটু নিচু পদের কূটনীতিক, যিনি কূটনৈতিক রক্ষাকবচ পেতেন না। দেবযানীর বাচ্চাদের দেখাশোনার জন্য ভারত থেকে সঙ্গীতা রিচার্ড নামে একজন মহিলাকে সঙ্গে নিয়ে গেছিলেন। তার মানে আমেরিকায় তিনি কর্মসংস্থান করেছিলেন। এটা আমেরিকার আইন এবং ভিসা নীতির পরিপন্থী। তারপর সঙ্গীতা রিচার্ডকে দেবযানী যে পারিশ্রমিক দিতেন তা আমেরিকার ন্যূনতম ভাতার থেকেও কম। সঙ্গীতা খ্রিশ্চান ছিলেন, স্থানীয় চার্চে গেলে তার সঙ্গে কথা বলে ক্রিশ্চিয়ান কমিউনিটি বিষয়টা জানতে পারে এবং দেবযানীকে আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়। এবার এটা নিয়ে এদেশে যখন প্রতিবাদ শুরু হয়েছিল, সরকার আমেরিকার কূটনীতিকদের প্রতিও কাঠিন্য দেখিয়েছিল আর তলায় তলায় আলোচনা চলতে থাকে। 7 দিন পর দেবযানীর পদোন্নতি করে তাকে উঁচু পদের আমলা করে দেওয়া হয়, মানে যেটা ভারত সরকার করে দিয়েছিল। তার কারণ তাহলে তিনি কূটনৈতিক রক্ষাকবচটা পেয়ে যাবেন আর তাকে আমেরিকাও তখন G1 ভিসা দিয়ে দেয়। বর্তমানে ওই দেবযানী কম্বোডিয়ার কূটনীতিক হিসেবে কাজ করছেন, কম্বোডিয়ায় আছেন। তার স্বামী মার্কিন নাগরিক, তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, সেটা বিবেচনাধীন। তবে 2013 সালে দেবযানী খোবরাগাড়েকে নিয়ে সহানুভূতির হাওয়া বয়ে গেছিল, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। কখন জানেন? যখন জানা যায় দেবযানী আর তার বাবা উত্তমের ওই আদর্শম হাউজিং সোসাইটিতে ফ্ল্যাট রয়েছে, যা কারগিলের শহীদদের স্ত্রীদের জন্য তৈরি করা হয়েছিল। তার মানে কংগ্রেস জমানার একটা কেলেঙ্কারির সঙ্গে এই দেবযানী খোবরাগাড়ে আর তার বাবার নামটা জড়িয়ে গেছে। সুতরাং পবন খেরার উদাহরণটা একটু বুমেরাং হওয়ারও সম্ভাবনা আছে। নিজেদের দুর্নীতিকেও তো তিনি তুলে ধরছেন। বিদেশমন্ত্রী আজ সংসদে জানিয়েছেন কংগ্রেস আমলেও অবৈধ প্রবেশকারীদের ফেরত পাঠিয়েছে আমেরিকা। 2012 সাল থেকে এভাবেই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হচ্ছে, এটা নতুন কিছু না। The standard operating procedure for deportation by aircraft used by ICE that is effective from 2012. I repeat, that is effective from 2012, provides for the use of restraints. However, we have been informed by ICE that women and children are not restrained. Further, the needs of deportees, including during transit, related to food and other necessities, including possible medical emergencies, are attended to. There has been no change, I repeat, no change from past procedure for the flight undertaken by the US on 5 February 2025. The House will appreciate that our focus should be on crackdown, strong crackdown on the illegal migration industry, while taking steps to ease visas for the legitimate traveler. I heard the statement of External Affairs Minister of India. I think it's look like a statement from US State Secretary. Whatever US is telling against our Indian citizens is totally authenticated by the Indian government. It is totally unfortunate. But the way in which they have done this time is totally unfortunate and very sad. Very sympathetical view of this is there everywhere in the country for our citizens. Now what is shocking is that Government of India is totally showing helplessness and they are completely going with the same stand of US Department. ভারতীয় বিদেশ মন্ত্রীর গলায় অনেকটা আমেরিকার বিদেশ সচিবের স্বর শোনা যাচ্ছে। এই ভাষাতেই তো বিরোধীরা এখন বিঁধছে সরকারকে। দেখুন, কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই হোয়াইট হাউসে বৈঠক হবে। তাতে নিশ্চয়ই এখন যা পরিস্থিতি, তাতে ওই ভারতে এইভাবে
মানুষজনকে ফেরত পাঠানোর প্রসঙ্গটা উঠবে। আমেরিকায় এখনও অনুপ্রবেশকারী ভারতীয় রয়ে গেছে, এটা আমরা বলছি না, ধরে নিচ্ছি যারা ছিলেন তাদের সবাইকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবুও ভবিষ্যতে যদি এই পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে মানবিক আচরণের অনুরোধ নিশ্চয়ই প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে করবেন। কারণ ভারতীয়দের শিকল পরিয়ে প্লেনে তুললে আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে এদেশে প্রতিক্রিয়া তো হবেই, তাতে বিজেপির তো অসুবিধা হবেই, দ্বিপাক্ষিক সম্পর্কেও তার প্রভাব পড়বে। নাকি মার্কিন আপত্তি অগ্রাহ্য করে রাশিয়ার থেকে তেল কেনার প্রতিশোধ নিল আমেরিকা, এটাও তো ভাবতে হবে। কোথাও গিয়ে কি এটা একটা ওই বলে না চেতাবনী, হুঁশিয়ারি, একটা ছোট বার্তা দেওয়া খোঁচা দিয়ে? দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু এরকম হয়, মনে রাখবেন, বন্ধুত্ব কখনো নিঃস্বার্থ হয় না। এই ফেরত পাঠানো ইস্যুতে খুব সতর্কভাবে পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। দুপুরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন, তারপর রাজ্যসভায় এসে বিবৃতি দেন। বিদেশমন্ত্রী বিবৃতি দেওয়ার পর বিরোধীরা এমনিতেই অনেকটা শান্ত হয়ে যান, কারণ তারা বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। মনে মনে তারাও জানতেন কোথায় গণ্ডগোলটা আছে। এবার বিদেশমন্ত্রী বিবৃতি না দিলে সেটাকে একটা রাজনৈতিক ইস্যু করে হইহট্টগোল হতে পারত, তাতে প্রধানমন্ত্রী রাজ্যসভায় বক্তব্য রাখতে পারতেন না। এবার প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় আজ কিন্তু কোনো বাধাই দেয়নি বিরোধীরা, আর প্রধানমন্ত্রী বিনা বাধায় ফের একবার ওই অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে নিশ্চিন্তে সওয়াল করে গেছেন। मैं आज बड़े संतोष के साथ कह सकता हूं कि हमारे संविधान निर्माताओं की जो भावना थी उसी का आदर करते हुए, उसी से प्रेरणा लेते हुए हम आज आगे बढ़ रहे हैं। कुछ लोगों को लगता होगा ये यूसीसी क्या लाए हैं, लेकिन जो संविधान सभा की डिबेट पढ़ेंगे उनको पता चलेगा कि हम उस भावना का यहाँ लाने का प्रयास कर रहे हैं। कुछ लोगों की राजनीति आड़े आती होगी, लेकिन हम संविधान निर्माताओं की भावना को जीते हैं ना, तब जाकर के ये साहस करते हैं और कमिटमेंट के साथ पूरा करने का प्रयास करते हैं। পি চিদম্বরম কয়েক মাস আগেই আক্ষেপ করেছেন, সংখ্যা কমার পরেও মোদী সরকারের আগ্রাসী ভাবটা নাকি কমেনি। ওয়াকফ বিল নিয়ে তারা নাকি এক পা পিছু হটেননি। আজ প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন যে তারা ওই অভিন্ন দেওয়ানি বিধিতেও ধীরে চলনীতিটা তো নেবেন না, চেষ্টাটা চালিয়ে যাবেন। এটা তাদের দরকার ছিল, সেই জন্যই ওই বিরোধীরা যতই ভাবুন যে তাদের দাবি মেনে বিদেশমন্ত্রী এসে বক্তব্য রাখলেন, আসলে কোথাও গিয়ে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা হলো। প্রধানমন্ত্রী নিশ্চিন্তে অভিন্ন দেওয়ানি নীতির কথাটা যার জন্য বলতে পারলেন। এবার পশ্চিমবঙ্গেও তো এরকমই একটা মরিয়া ভাব প্রয়োজন, মেরুকরণে নয়, শিল্পোন্নয়নে। আয়োজনে মরিয়া ভাব আছে, এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। রাজনৈতিক আন্দোলনের কারণে 2008-এ সিঙ্গুরের ন্যানো কারখানা গুজরাতে এক্সপোর্ট হয়ে গেছিল। এক্সপোর্ট মানে পাঠিয়ে দেওয়া আর কি। আহমেদাবাদ থেকে 35 কিলোমিটার দূরের সানন্দে তৈরি হয়েছিল ন্যানো প্ল্যান্ট। 2010-এ সানন্দে যখন ন্যানো কারখানা শুরু হলো, ঠিক পরের বছরই বাংলায় ইম্পোর্ট হলো তৃণমূলের সরকার। ন্যানো কারখানায় আজ সেভাবে আর ন্যানো গাড়িটা তৈরি হয় না, সেভাবে বিক্রি বাট্টা প্রায় নেই। কিন্তু টাটাদের অন্য গাড়িগুলো, সেগুলো কিন্তু ওখানেই তৈরি হচ্ছে, দিন রাত তৈরি হয়ে চলছে। দুটো শিফটে কাজ করছেন হাজার হাজার স্থানীয় মানুষ। 2010-এর ন্যানো প্ল্যান্ট সানন্দে যাওয়ার পর গুজরাতে গাড়ি তৈরির কারখানা করেছে ফোর্ড ইন্ডিয়া, মারুতি সুজুকি, হোন্ডা। আর সিঙ্গুর থেকে কারখানা শিফট হওয়ায় টাটা বা ন্যানোর আর্থিক ক্ষতি হয়েছিল, কিন্তু গুজরাত তারা গাড়ি তৈরির দিক থেকে আর্থিকভাবে অন্য জায়গায় পৌঁছে গেছে। এটা তো তখন বোঝা গেছিল, কারণ এখানে সিঙ্গুরে হলে টাটার কারখানা, তার চারপাশে কি কি হতে পারে সে সময় তো তার ইঙ্গিত মিলেছিল। আপনাদের সাথে গল্প করেছিলাম অতীতে, জার্মানিতে ওখানকার বাভেরিয়া প্রদেশ, মিউনিক তার রাজধানী, সেই জায়গাটা ওদের অটোমোবাইল হাব। ওখানেই যাবতীয় বড় বড় গাড়ির কারখানা, যেমন এরকম BMW, তাদের সব ওখানেই কাণ্ড কারখানা। তারা ওখানকার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মিনিস্টার আমায় দেখিয়েছিলেন এত বড় একটা ফাইলবন্দি অ্যাপ্লিকেশন,
সবাই চাইছিলেন এখানে টাটার কারখানাটা হলে এখানে বিভিন্ন সহযোগী শিল্প স্থাপন করবেন। সানন্দের যেরকম চেহারা বদলে গেছে, এখানেরও বদলে যেত। দেখুন, নন্দীগ্রামের কেমিক্যাল হাব আর সিঙ্গুরের ন্যানো কারখানার কারণে অষ্টম বামফ্রন্ট সরকার দিনের আলো দেখার আর সুযোগ পায়নি। কিন্তু শিল্পের সম্ভাবনা, এখানেই লাভ ক্ষতির অঙ্ক, আর এখানেই অষ্টম বিজিবিএস। কাল মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে দেউচায়, সেই দেউচা যা বাংলার শিল্প মানচিত্র বদলাতে পারে। Catalyst for Bengal's growth. Deucha Pachmi, world's second largest, with a reserve of 1,240 million tons of coal. From tomorrow it will begin. Everything is ready. মানে মানুষ কতটা খুশি, মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এটা করছে। আর এক দুজনের যেটা অসুবিধা আছে সেগুলো বিডিও অফিসে এখন দেখেছি, সেগুলো আমরা এখনই করবো, কথা বলে সমাধান হবে। এটাও দেখুন, এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেছেন, ঠিক আছে। মানুষের কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় যে প্যাকেজ, ঠিক আছে, সেই প্যাকেজে খুশি হয়ে তো তারা সহমত পোষণ করে করেছেন, সেই অনুযায়ী তো চলছে। কিন্তু যে যেমনভাবে ফর্ম দিয়েছেন, হ্যাঁ, আগে এলে আগে পাবে, এইভাবে হচ্ছে। আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আরেকটু বেশি আমরা জোর দিচ্ছি, সুতরাং ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো আরেকটু ত্বরান্বিত করা। কেন দেউচা পাচামি আমাদের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ জানেন? অনেকেই বলেন যে এই জায়গার থেকে উত্তোলনের খরচ অনেক বেশি, এখান থেকে পরিবহনের খরচ কয়লা অনেক বেশি, সব মিলে কয়লার দাম অনেক বেশি পড়বে। তারপরেও এটা কি, এই হিসেবটা কি সরকার জানে না? তারপরেও সরকার এগিয়েছে কেন জানেন? কারণ আমাদের রাজ্যেই এই বিভিন্ন যে সমস্ত জায়গায় কয়লার দরকার হয়, সেই কয়লার চাহিদা মেটাতে বিদেশ থেকে বেশ একটা বড় পরিমাণ কয়লা আমাদের আমদানি করতে হয়। সেই কয়লার খরচ অনেক বেশি, তার তুলনায় এখানে যদি একটু বেশি খরচও হয় এই কয়লা তুলতে এবং তা পরিবহন করতে, তাও তার খরচ অনেক কম পড়বে। এই জন্যে দেউচা পাচামিটা গুরুত্বপূর্ণ। কিন্তু আরও একটা প্রশ্ন আছে, এই দেউচা পাচামির খনন কার্যটা আজকেই কেন শুরু করলো সরকার? অষ্টম শিল্প সম্মেলনেই কেন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? যে কোনো দিন কাজ শুরু করা যায়, এটা বলার পরে কেন আজই খোঁড়াখুঁড়ি শুরু হয়ে গেল? আসলে শিল্পের ভবিষ্যতে এটাই নেগেটিভ তকমা সরিয়ে পজিটিভ উত্তরণে পৌঁছানোর একটা চেষ্টা। এই ঘোষণাটা দুটো কারণে ফ্যাক্টর। দেশের আর বিদেশের তাবড় শিল্পপতিরা এখন বাংলায়। এই সময় দেউচা পাচামির কাজ শুরুর ঘোষণা এবং কাজ শুরু হয়ে যাওয়া হাতে কলমে। এতে কি হলো? শিল্পপতিরা বাংলায় থাকাকালীন চাক্ষুষ করলেন একটা সম্ভাবনাকে, যে সম্ভাবনায় রয়েছে 326 একর জমিতে 35,000 কোটি টাকার লগ্নির একটা সুযোগ। শিল্পপতিরা লগ্নির সম্ভাবনা দেখলে লাভের অঙ্ক খুঁজবেন, বাণিজ্যের লাভের অঙ্ক থাকলে তবেই শিল্প আসবে, আর শিল্প এলে আমাদেরই ভালো। শিল্পপতিরা কি দেখলেন? এখানে ঘোষণা হয় আর সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যায়। তার মানে এখানে দীর্ঘসূত্রিতা নেই, সরকার নিজেদের এইরকম একটা স্তরে উন্নীত করতে পেরেছেন। তাই ভালো করে বুঝতে হবে, দেউচা পাচামি কোনো শিল্প নয়, কিন্তু এখানে কয়লার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ প্রাকৃতিক হতে পারে, ম্যানুফ্যাকচার হতে পারে, যে টানে বিনিয়োগ আসে, কিন্তু সম্পদটা দরকার। সেই বিনিয়োগের টানেই একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে টাটারা এসেছিল, ঝুঁকি ছিল। আর সেই ঝুঁকিতে ক্ষতিটা হয়েছিল কার? টাটা আর বাম সরকার দুপক্ষেরই। টাটারা ঘুরে দাঁড়িয়েছে, বামেরা ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু সব থেকে বেশি ক্ষতিকার হয়েছে বাংলার, আর লাভকার হয়েছে তৃণমূলে। সিঙ্গুরের সিঁড়ি দিয়ে এই তৃণমূল এখন সরকারে, গত 13.5 বছর ধরে সরকারে। কিন্তু শিল্প মানেই রাজ্যের লাভ, এটা তো সবাই জানে। কিন্তু সেই শিল্পের জায়গাটায় তৃণমূলের ঘাড়ে একটা ওই নেগেটিভ স্ট্যাম্প পড়েছিল। এবার সেই স্ট্যাম্পটা উঠিয়ে লক্ষ্মী লাভের লক্ষ্যেই বৃহস্পতিবারের লক্ষ্মীবারে দেউচা পাচামি পথ চলা শুরু করলো। একই সঙ্গে মুখ্যমন্ত্রী টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গেও ফোনে কথা বললেন। মানে বুঝতে পারছেন, এর মধ্যে দিয়েও আরেকটা
নেগেটিভ স্ট্যাম্পকে মুছে ফেলার বা ঝেড়ে ফেলার চেষ্টা, শিল্প হটাও তকমা ঝেড়ে ফেলা, সেটা একদিকে। আবার একই সঙ্গে টাটাদের সঙ্গে কথা বলেই শিল্প সম্ভাবনাকে জিইয়ে রাখা, পজিটিভ করা। পজিটিভভাবে ভাবতেই হবে, কিন্তু এটা কিন্তু খুব পরিষ্কার নেগেটিভ আঁকড়ে থেকে আমাদের নেগেটিভই হয়েছে। কারণ দেউচা পাচামি ক্লিক করা মানে বাংলার শিল্প মানচিত্রের বিরাট বদল। অনেকের মতে আগামী 100 বছর বিদ্যুতের জন্য কয়লার কোনো ঘাটতি হবে না। কম খরচে কয়লা পেলে সেটা হবে কিনা জানি না, কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোরও প্রয়োজন পড়বে না। তাতে লাভ কার? আপনার আমার সাধারণ মানুষের। একই সঙ্গে অসংখ্য শিল্পের যেখানে বিদ্যুৎ লাগবে, তাহলে সেখানে উৎপাদন কস্ট যেটা সেটা কমে যাবে, তাতেও তো আলটিমেটলি আপনার আমার লাভ। মুখ্যমন্ত্রী বলেছেন 1 লাখ কর্মসংস্থান এবং সঙ্গে অসংখ্য অনুসারী শিল্প আসবে। এই সম্ভাবনাটা যে আছে, ওই জার্মানির কথা বলে আপনাদের তো বললাম, মানে তার সঙ্গে সঙ্গে আরও কর্মসংস্থান হবে। নিঃসন্দেহে শিল্পের চেহারাটা বদলে যেতে পারে। অতীতে বাম সরকার বা বর্তমানে তৃণমূল সরকার, এই একটা জায়গায় কিন্তু এখন এতদিনে একমত হয়েছে। দুই সরকারই শিল্পের প্রয়োজনীয়তা অনুভব করছে। বামেরা তখন করেছিল, তৃণমূল এখন করছে। শিল্পের প্রয়োজনীয়তা বুঝে আজ দেউচা পাচামিতেও ওই একই সুর শোনা গেল। বীরভূমের মোহাম্মদ বাজারের চাঁদা মৌজায় সরকারি প্রতিনিধি আর মেশিনপত্র পৌঁছানোর পরেই কয়েকজন চাকরির দাবি তুলেছেন, আর সঙ্গে বলেছেন শিল্প চাই, কারণ তারাও জানেন শিল্প এলেই ভাগ্য বদলাবে। আমরা তো দেখুন, আমরা তো শিল্প চাইছি, শিল্প ছাড়া তো দেশে কোনো গতি নেই। কিন্তু আমাদের একটাই দাবি যে যেহেতু এখানে ট্রাইবেল এরিয়া, মানে আদিবাসী অধ্যুষিত এলাকা, সুতরাং আদিবাসীর দিকে বঞ্চিত না নিয়ে যেন শিল্পটা না হয়, আদিবাসী দিকে অগ্রাধিকার আগে দিতে হবে। দাবি দেওয়া কিছু নয়, এই এরিয়ার আদিবাসী ট্রাইবেল অধ্যুষিত এলাকা, ট্রাইবেল মানুষ যাতে বঞ্চিত না হয় এটাই চাই। ন্যায্য চাকরি যারা হকদারি তারা ন্যায্যভাবে চাকরি পাক, এটাই আমার দাবি দেওয়া। কিছু সমস্যা আছে, তাদের আটকে আছে, তারা যদি ঠিকঠাক ওগুলো ঠিক হয়ে যায় সবাইকে চাকরি দেবেন বলেছেন, ওনার আশ্বাস দিয়েছেন ডিএম সাহেব। এখানে প্রশাসন লোক এলে কি আপনারা কথা বলবেন? আবার আমরা একবার কথা বলবো অবশ্যই, কীভাবে কী কাজ হবে সেটা তো আমরা অবশ্যই জেনে নেবো একবার। এখানে আমরা শিল্প চাই, শিল্পর বিরোধিতা নয়, কারণ সিএম যেখানে ঘোষণা করেছে তাকে স্বাগত জানাই। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অবস্থানগত কোনো পার্থক্য নেই। পার্থক্যটা ছিল কিসের পার্থক্য? পরিস্থিতি অনুধাবনে। আজ বিজিবি এসে শেষ দিনে মুখ্যমন্ত্রীরা হিসেব দিয়েছেন, তার দাবি এবার 5000 বিনিয়োগকারী এসেছিলেন, 212টা মৌ স্বাক্ষর হয়েছে, 4.5 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে। বিজিবিএসে মোট 19 লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব এসছে, যার মধ্যে 13 লক্ষ কোটি ইতিমধ্যেই বিনিয়োগ হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। এগুলো হিসেবে, মানে তথ্যগত পরিসংখ্যানে বর্তমান, বিরোধীরা মানবেন না হয়তো। সিঙ্গুর হলে কি হতো সেটা বলেছিল বাম সরকার। অনিচ্ছুকদের অধিকার আদায়ে আর ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনায় সিঙ্গুরকে মানেনি তখনকার বিরোধী দল। জমি আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন পেইড বাই ওন কয়েন, মানে যেমন করবে তেমন ভুগবে। সেদিন সিঙ্গুর হয়নি বলে আজ দেউচা হবে না। দেখুন, রাজনীতিও যদি এভাবে ভাবতে চায় তাহলে ক্ষতি তো আলটিমেটলি এক দলেরই। কোন রাজনৈতিক দলের কি ক্ষতি হবে সেটা তো পরের, আসল ক্ষতি বাংলার। যে ক্ষতিটা 16 বছর আগে হয়েছিল সেটা আরও একবার কি হবে? সিঙ্গুর, নন্দীগ্রাম আর আজকের দেউচা একটা বৃত্ত হিসেবে ভাবা যেতে পারে, জানেন তো, যে বৃত্তটা সম্পূর্ণ হওয়া দরকার। সে সময় হয়নি কারণ অনিচ্ছুক কৃষক ছিল আর রাজনৈতিক একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল। আর আজকেও দাবি দেওয়া আছে, আজকেও চাকরির দাবি আছে, আজকেও রাজনীতি আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় আছে, সেটা হলো দখলদারি। সেই কারণেই প্রয়োজন শিল্পপতিদের নিরাপত্তা, যে নিরাপত্তার কারণে দেউচা প্রকল্পে শুরু থেকেই দলকে দায়িত্ব দেওয়া হয়নি।
দলকে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। আজ কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি দাওয়া নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে গেছিলেন, ওই অবধি। যা করার সরকার আর প্রশাসনই করছে। শিল্পের জন্য যে এই নিরাপত্তাটা খুব জরুরি, মাস্ট, শিল্পপতি এবং জমিদাতা দুজনের জন্যই যে মাস্ট, সেটা সম্ভবত সরকার বুঝেছে। সেই কারণেই সরকার আজ দেউচায় কাজ শুরুর দিনেই মোহাম্মদ বাজারের বিএলআরওকে বদলি করে দিয়েছে। দেখুন, এটা খুব পরিষ্কার, সমস্যা কাটাতেই হবে। আজও শিল্পপতিদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানে কোথাও গিয়ে নিরাপত্তার অভাব হচ্ছে সেটা তিনিও উপলব্ধি করেছেন। এখানেই ওই ভাবনার বদল। আজ একটা বিশেষ দিন, জানেন তো, ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস। তিনি আমাদের ভাবতে আর ভাবা প্র্যাকটিস করতে বলেছিলেন। আরেকটা কথাও তার মুখে বারবার উচ্চারিত হতো। কথাটা কি জানেন? পৃথিবীতে অরাজনৈতিক বলে কিচ্ছু নেই। আজকের বিজিবিএস বলুন বা দেউচার বিপুল সম্ভাবনা, রাজনীতি মুক্ত কিছু হওয়া কি আদৌ সম্ভব? এই দুশ্চিন্তাটাই যে কিছুতেই পিছু ছাড়ছে না, জানেন তো।